বন্ধুরা অনেক সময় আমাদের সাথে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিওটা নিচের দিকে রয়ে যায়, মানে পোর্টফোলিও রেড রয়ে যায়, কিন্তু ইন্ডেক্স মানে নিফটি 50 কিংবা সেন্সেক্স উপরের দিকে চলে যায়। তো এটা বোঝানোর জন্য সবার প্রথমে আপনাদের একটা জিনিস দেখাতে চাই। আপনারা যদি এই গ্রাফটির দিকে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা নিফটি 50-র যে ইন্ডেক্স, সেই ইন্ডেক্সে বিভিন্ন সেক্টরের আলাদা আলাদা ওয়েটেজ রয়েছে। দেখুন, ব্যাঙ্কিংয়ে 20%-এর উপরে ওয়েটেজ রয়েছে। তার মানে আপনার কাছে যদি ব্যাংকের শেয়ার থাকে তাহলে সেটা আপনার নিফটির সাথে তাল মেলাতে সাহায্য করবে। আইটিতে 13.01% স্টেক রয়েছে। যদি আপনি আইটির কোম্পানির নিজের পোর্টফোলিওতে রাখেন তাহলে নিফটির সাথে তাল মিলিয়ে আপনার রিটার্নগুলো তৈরি হবে। এভাবে বিভিন্ন সেক্টরের আলাদা আলাদা ওয়েটেজ রয়েছে, কিন্তু মেনলি প্রধানত তিনটে যে ওয়েটেজ রয়েছে সেটা হচ্ছে ক্রুড অয়েল, আইটি এবং ব্যাংক। এবার আপনার পোর্টফোলিওতে যদি এই পার্টিকুলার সেক্টর থেকে স্টক না থাকে তাহলে নিফটি উপর থেকে গেলেও আপনার পোর্টফোলিওটা সেই হিসাবে মুভ হবে না। প্রথম কথা, নিফটি 50 কিংবা সেন্সেক্স যেটা আমরা বলি সেটা কিন্তু প্রথম 50 কোম্পানি নিয়ে তৈরি, তার মানে লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে তৈরি। এবার লার্জ ক্যাপ কোম্পানি নিয়ে যখন তৈরি হয় তো সেই কোম্পানিগুলো যে সব কিছুই আমাদের পোর্টফোলিওতে থাকে তা নয়। আমরা হয়তো লার্জ ক্যাপকে ইগনোর করে মিড ক্যাপ কিংবা স্মল ক্যাপ বেশি রিটার্নের আশাতে কিনে থাকি। তো সেদিকে এটা অবশ্য দেখতে হবে যে আপনার স্মল ক্যাপ 250 ইন্ডেক্সটাও কীরকম পারফর্ম করছে সেটাও আপনাকে দেখতে হবে। এবার আরেকটা জিনিস বুঝতে হবে যে নিফটি যে উপর দিকে যায় সেটা কাদের পারফরমেন্সের উপরে বেস করে যায়। এই যে গ্রাফটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিফটির টপ শেয়ারগুলি রয়েছে। প্রথম 5টি শেয়ার যদি আমরা দেখি তার মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড, ভারতী এয়ারটেল লিমিটেড, টাটা কনসালটেন্সি সার্ভিসেস লিমিটেড এবং আইসিআইসিআই ব্যাঙ্ক লিমিটেড। এই 5টি কোম্পানি যদি একদিনে ভালো মুভমেন্ট দেয় তাহলে নিফটি পজিটিভ হয়ে উপরের দিকে চলে যাবে। তার মানে এই নয় যে আপনার পোর্টফোলিওটা খারাপ রয়েছে, হতে পারে যে আপনার পোর্টফোলিওতে এই শেয়ারগুলি নেই। আপনাকে অ্যাকচুয়ালি যেদিকে ফোকাস করা উচিত সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, ডোমেস্টিক মার্কেট, ডিআইআই এবং এফআইআই ডেটা, এগুলোর উপরে ফোকাস রাখা উচিত। এবং এর সাথে যে রেপো রেট কাট হয়, যেটা ইউএসএ করে, যেটা আরবিআই করে, সেগুলোর দিকে ফোকাস রাখা উচিত। কারণ সেগুলোর উপর নির্ভর করে মার্কেটে কতটা লিকুইডিটি আসছে, মার্কেট থেকে কতটা লিকুইডিটি বেরিয়ে যাচ্ছে এবং রুপিজের ভ্যালুটা কীভাবে দাঁড়াচ্ছে সেটা বুঝতে সাহায্য হয়। এই ভিডিওতে এগুলোকে ডিসকাস করব খুবই সহজ ভাষায়। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, আমার নাম প্রতীক ঘোষ, তোমরা দেখছো প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসা হয়। চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবে। এই মুহূর্তে আমরা বোঝার চেষ্টা করব যে এই মুহূর্তে মার্কেটে হচ্ছেটা কি, মার্কেটে কারা নিবেশ করছে, কারা নিবেশ উঠিয়ে নিচ্ছে, সেই জিনিসটা প্রথমে বোঝার চেষ্টা করব। দেখুন, নিফটির ইন্ডেক্স তো উপরে কেন যায় সেটা বুঝে গেলাম। বড় বড় কোম্পানিগুলো যখন ভালো পারফর্ম করে সেই জন্য নিফটির 50 ইন্ডেক্সটা উপরের দিকে যায়। এবার বুঝবো যে নিফটি তো উপরে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তার পিছনে কাদের হাত রয়েছে, ফরেন ইনস্টিটিউশনাল ইনস্টিটিউটদের না ডোমেস্টিক ইনভেস্টমেন্ট যা রয়েছে সেগুলোর উপরে। এখানে যে চার্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট আর ডোমেস্টিক ইনভেস্টমেন্ট। ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা রয়েছে, যারা বড় বড় কোম্পানি, এএমসি কোম্পানিগুলো যারা জাস্ট ইনভেস্টমেন্ট করে সেগুলোর উপরে। নভেম্বরে যদি আমরা ডেটা দেখি তাহলে 17,500 কোটি টাকা তারা ইন্ডিয়ার মার্কেট থেকে বের করে নিয়েছে। কারা? ফরেনাররা। ডোমেস্টিকরা উল্টো করেছে, 77,000 কোটি টাকা ইনজেক্ট করেছে ইন্ডিয়ান মার্কেটে। অক্টোবরে ফরেনাররা কম নিয়েছিল, ডোমেস্টিকরাও 50,000 কোটি টাকার মতন ইনভেস্ট করেছে। সেপ্টেম্বরে 35,000 কোটি টাকা বার করে নিয়েছিল ফরেনাররা। ডোমেস্টিকরা প্রায় ডবল কাছাকাছি 65,000 কোটি টাকা ইনভেস্ট করেছে ইন্ডিয়ান মার্কেটে। তো এই হিসাবে যদি আমরা চার্ট দেখি, লাস্ট 6 মাস ধরে ফরেনাররা শুধুমাত্র ইন্ডিয়ান মার্কেট থেকে বার করে নিচ্ছে টাকা এবং ডোমেস্টিকরা যত পারছে টাকা এখানে দিচ্ছে। এবার ডোমেস্টিক যে ইনস্টিটিউশনাল ইনস্টিটিউটগুলো রয়েছে, মিউচুয়াল ফান্ড কোম্পানি হতে পারে, প্রোমোটার্স হতে পারে, বড় বড় যারা রয়েছে তারা যখন ইনভেস্ট করছে তারা ইন্ডিয়ান মার্কেটে একটা হোপফুল হয়েই ইনভেস্টমেন্ট করছে। এবার এখানে দুটো আলাদা আলাদা ওপিনিয়ন রয়েছে, একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব। ফরেনারদের পার্সপেক্টিভ এটাই, ইন্ডিয়ান ইকোনমি ভালো রিটার্ন দিয়ে দিয়েছে, উই হ্যাভ আনাদার অপশান, মানে অন্য ইকোনমিতে যাব। কোন কোন ইকোনমিতে যাব? সিঙ্গাপুরে যাব, আমরা ভিয়েতনামে যাব, আমরা চায়নাতে যাব। ইন্ডিয়ার থেকে টাকা ওঠাও এবং আমরা ওখানে যাব এবং সেখানে
তাদের কাছে একটা অপরচুনিটি রয়েছে, একটা মার্কেট যেখানে ইকোনমিটা ডাউন কিংবা মার্কেট ইকোনমিটা খুব বড় হওয়ার একটা চান্স রয়েছে, সেখানে তারা যাচ্ছে। মেইন কথা, ইন্ডিয়ান ইকোনমি ওদের কাছে এই মুহূর্তে ওভারপ্রাইসড। গত বছরও ছিল, এই বছরও তাই ডেটা বলছে। এবার এখান থেকে আর একটা জিনিস ট্রিগার করে, যেহেতু রুপিসের ভ্যালুটা ধীরে 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 পড়ে যাচ্ছে। গতকালকে রুপিসের ভ্যালু 90 রুপিস পার ডলারে ছিল, তার মানে অল টাইম হাই, মানে রুপিস অল টাইম লো, ইউএস ডলার যদি এই মুহূর্তে কিনতে যাই তাহলে অল টাইম হাই পড়বে। সেটাও একটা কারণ ফরেন যারা ইনভেস্টার তারা তো ডলারে পয়সা নিয়ে আসে এবং রুপিসে ইনভেস্ট করে। তাদের ইনভেস্টমেন্টটা তো এমনি স্টক মার্কেটে একটা রিস্কি ইনভেস্টমেন্ট, তার উপরে যদি ডলারের স্ট্রং হয়ে যায়, রুপিস যদি পড়ে যায়, সেই ইনভেস্টমেন্টে তাদের আরও লস হয়। সেটাও একটা কারণ যেটা ট্রিগার করে যে কিভাবে তারা টাকাকে নিবেশ করবে, অন্যান্য স্টেবল কারেন্সিতে তারা শিফট হতে পারে। এবার ডোমেস্টিক ইনস্টিটিউশনাল বায়ারদের কথাটা ভাবি। তারা একটা অপরচুনিটি দেখছে, একটা মার্কেটে গ্যাপ দেখছে, তারা দেখছে অনেক বেশি কনসলিডেশন হয়ে গেছে, অনেক কারেকশন চলে এসছে। এবার এই মার্কেট থেকে আমরা স্বনির্ভরভাবে যদি ইনভেস্টমেন্ট করি, এই মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করতে থাকি, তাহলে আমরা অনেক সস্তায় জিনিস পাচ্ছি এবং ধীরে 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 এখান থেকে আমরা একটা ভালো প্রফিটেবল জায়গায় পৌঁছতে পারবো। এরপরে একটা থার্ড ওপিনিয়নও থাকছে, যেটা হচ্ছে রিটেলার ইনভেস্টর, মানে আপনার আমার মতন লোকেরা যারা ছোটো পয়সা ইনভেস্ট করি, তারা এখন ঠিক বুঝতে পারছি না আমরা কোন দিকে যাবো, আমরা ইনভেস্টমেন্ট বাড়াবো না কমাবো, কারণ আমাদের কাছে না অতটা রিসার্চ রয়েছে, না আমরা অতটা ইন্টেলিজেন্ট। সেক্ষেত্রে কি হয়, যখন মার্কেট উপরের দিকে যায়, আমাদের আশা থাকে যে মার্কেটটা উপরের দিকেই যেতে থাকবে, আমরা এত ডেটা দেখি না, সেখানেই হয়ে যায় ভুল। সেই জন্য আমাদের মার্কেটে অনেক সময় উপরে হাই লেভেলে আমরা জিনিসপত্র নিয়ে নিই এবং তারপরে সেটা লসের দিকে চলে যায়। সেই জন্য অলওয়েজ কেনার আগে একটা কনসালটেশনে ওয়েট করার প্রয়োজন। বন্ধুরা, এবার যদি আমরা রুপিসের গ্রাফটি দেখি, জানুয়ারিতে প্রায় 85 টাকা 56 পয়সা ছিল এবং ডিসেম্বর আস্তে আস্তে 90 টাকা 05 পয়সাতে চলে এসছে। তার মানে এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি রুপিসের ভ্যালুটা বেশ ভালো পরিমাণে কমেছে। পার্সেন্টেজে যদি আমরা বার করি তো 6 to 7% রুপিসের ডিক্লাইন একটা রয়েছে। এটা একটা মেজর কারণ যেটা ট্রিগার করছে ফরেন সেলিংকে এবং আগামী দিনেও এই ট্রিগারটা থাকবে এবং হতে থাকবে। এছাড়াও সবথেকে বড় একটা ফ্যাক্টর ছিল ইউএস ট্যারিফ। ইউএস ট্যারিফ এখনও 50% ইন্ডিয়ার উপর থাকার জন্য কিছু কিছু ফরেন ইনস্টিটিউশন ভাবছে যে ইন্ডিয়ার থেকে বেটার আমরা বেরিয়ে যাই এবং যেসব ইকোনমিতে এরকম কোনো ইউএস দাদাগিরি দেখাচ্ছে না সেখানে ইনভেস্ট করি। একটা লজিক্যাল রিজন। তো যতদিন না ইউএস এই জিনিসটাকে উঠিয়ে নেবে ততদিন অবধি এরকম চলতেই থাকবে। হতে পারে যে মাঝখানে একটু পজ গেল, কিন্তু কন্টিনিউয়াস এই জিনিসটা হতে থাকবে। এই যে ইকোনমি থেকে টাকা বেরিয়ে যাওয়া, তো অনেকে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে যায় যে আগামী দিনে হয়তো আমাদের ইকোনমিটা স্লো হয়ে যাবে। জিডিপি ডেটা যেটা Q2 বেরিয়েছে তাতে আমাদের বোঝা যাচ্ছে যে জিডিপি কিন্তু গ্রোথ হচ্ছে, জিডিপি গ্রোথ হচ্ছে। এবার জিডিপি গ্রোথ হলে কি শেয়ার মার্কেটে বাড়বে? ডাইরেক্টলি নয়, কিন্তু ইনডিরেক্টলি অবশ্যই, কারণ জিডিপি মানে হচ্ছে আপনার প্রোডাকশন বাড়ছে। প্রোডাকশন কারা করছে? কোম্পানিরা করছে, কোম্পানি কাজ করছে, কোম্পানি সেলস বাড়ছে। তো এগুলো রিফ্লেক্ট হবে নেক্সট কোয়ার্টারে যখন রেজাল্ট আসবে Q3, তখন আমরা দেখতে পারবো যে কোন কোম্পানির সেলস বেড়েছে, কোন কোম্পানির ব্যালেন্স শিটে ভালো রিটার্ন এসছে, সেখান থেকে আমরা কোম্পানির একটা গ্রোথ দেখতে পারি। দেখুন, কোনো শেয়ার মার্কেটই ফরেনাররা চালাতে পারে না, কোনো শেয়ার মার্কেটে শুধু ডোমেস্টিকরা চালাতে পারে না, দুজনে মিলেই চালায় এবং রিটেলার ইনভেস্টররা এর ভেতর থেকে নিজেদের প্রফিট এবং লস দুটোই তৈরি করতে পারে। এবার বুঝতে হবে যে আমাদের এই মুহূর্তে দেশের ফোকাস কোথায়। দেশের ফোকাস হচ্ছে মেক ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে যা হবে ইন্ডিয়ান প্রোডাক্ট হবে এবং ইন্ডিয়ান ইনভেস্টমেন্টও হবে, সেটাই শেয়ার মার্কেটে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ইনস্টিটিউশনগুলো ইনভেস্টমেন্ট কিন্তু কোনোভাবেই কমাচ্ছে না। আপনার আমার টাকা মিউচুয়াল ফান্ডের থ্রুতে গিয়ে মার্কেটে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো একটা পজিটিভ সিচুয়েশান ক্রিয়েট হওয়ার চান্স তৈরি হচ্ছে। বন্ধুরা, এবার আসা যাক নিফটি 50 চার্টে। এবার একটু দেখে নেবো যে মার্কেটের সিচুয়েশান কীরকম রয়েছে। আগামী দিনে আপনাদের পোর্টফোলিওটা গ্রিনে যাবে না এরকমই রেডে থাকবে। মার্কেট একটা হাই ক্রিয়েট করেছিল এই পয়েন্টটাতে, কত? 26,284 এই পয়েন্টটিতে একটা হাই তৈরি করেছিল এবং তারপর থেকে একদম কন্টিনিউয়াস একটা ডিপ দিয়েছে। মার্কেট বেয়ারিশ হয়ে গেছিলো এবং সেখান থেকে দেখুন হাইয়ার হাই হাইয়ার লো প্যাটার্ন তৈরি করে করে মার্কেট এখান থেকে আবার
একটা কারেকশন দিয়েছে। এই পয়েন্টটি থেকে যখন মার্কেট নিচে গেছে তখন নিচে এই বটম তৈরি করেছে। দেখুন, আমি আগের যতগুলো ভিডিও বানিয়েছিলাম তখন আমি পরিষ্কার বলতাম যতক্ষণ না বটম তৈরি হচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না যে মার্কেট কতটা পড়বে। তো মার্কেট এখানে বটম তৈরি করে উপরের দিকে গিয়ে আবার রেজিস্ট্যান্স নিয়ে এসে এখানেই যখন থেমে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে, দেখুন একটা ডাব্লু তৈরি হয়েছে। তো ডাব্লু প্যাটার্ন যখন তৈরি হয়, ডাব্লু প্যাটার্ন এই ব্রেক লাইনটা থাকে এই নেক লাইনের কাছাকাছি। এখান থেকে ব্রেকআউট দেওয়ার পরেও যেহেতু মার্কেট একটা বেয়ারিশ সিচুয়েশনে ছিল, আবার একটা কনসলিডেশন হয়েছে। এই পয়েন্টে যখন এই লো থেকে এই লোটা কি হাইয়ার লো উপরে, তার মানে এটা একটা পজিটিভ সাইন। তো সেখান থেকে মার্কেট দেখুন আবার কিন্তু যদি এটাকে আমরা একটা ডাব্লু ধরি তাহলে এই নেক লাইনটার কিন্তু একটা ব্রেকআউট দিয়ে উপরে গেছে এবং আর একটা লো তৈরি করেছে। এই লোটা আবার এই লোটার থেকে হাইয়ার লো, তার মানে পজিটিভ হাইয়ার হাই এখানে তৈরি হলো, হাইয়ার লো এখানে তৈরি হলো, আবার এখানে চলে এসে এই জায়গাটা কি, এটা একটা রেজিস্ট্যান্স লেভেল কার, অল টাইম হাইয়ের। অল টাইমে হাইয়ের রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে এটা। সেখান থেকে মার্কেট রিট্রেস করেছে, কারণ উপরে সেলার বসেছিল। কোথায় ছিল? এখানে ছিল সব সেলার। এবার মার্কেট রিট্রেস করার পরে দেখুন রিট্রেস হয়ে নিচে এসছে, আবার একটু চেষ্টা করছে উপরে যাওয়ার। হতে পারে এখানে গিয়ে সাকসেস হবে না, আবার রিট্রেস করে এখানে আসতে পারে, ম্যাক্সিমাম এখানে আসতে পারে। এখান থেকে কিন্তু মার্কেট আরেকবার পুশ করে এটাকে ব্রেক করবেই করবে। এই ব্রেকআউটটার খুব প্রয়োজন এবং এই ব্রেকআউটটার পরে মার্কেট এটাকে রিটেস্ট করবে সাপোর্ট হিসাবে, যে আমার বায়ার যারা এখানে বসে আছে তারা কি মুভ করে পজিশন এখানে নিল। যদি মার্কেট এখানে পজিশন নিয়ে নেয় বায়াররা, তার মানে এখান থেকে একটা বাউন্স পাবো। এই মুহূর্তে যখন বাউন্স আসবে তখন মার্কেটটা ঘুরে গেল এবং অল টাইম হাইয়ের যে একটা বুল রান সেই মুহূর্তে আমরা দেখতে পারবো। সেটা কতদিন স্থায়ী হয় সেটার জন্য বিভিন্ন ফ্যাক্টর ডিপেন্ড করছে। ইন্টারন্যাশনাল ফ্যাক্টর ডিপেন্ড করছে, দেশের বাজেট ডিপেন্ড করছে, দেশে কিছু ইলেকশনস হবে আগামী দিনে, সেগুলোর উপরে ডিপেন্ড করছে। তবে একটা কথা মনে রাখবেন, অলওয়েজ বি পজিটিভ। আপনার যে শেয়ারগুলো রয়েছে সেগুলোকে একবার ভালো করে দেখে নিন যে তাদের কোয়ার্টারলি সেলসগুলো ভালো রয়েছে কিনা, নেট প্রফিট কীরকম রয়েছে, যদি তাদের ডেট থেকে থাকে ডেটগুলো তারা কমানোর চেষ্টা করছে কিনা। কারণ Q3 এর যখন রেজাল্টগুলো আমরা পেয়ে যাব তারপরে মোটামুটি আমাদের কাছে বেশি দিন সময় থাকবে না, বাজেট হয়ে যাওয়ার পরে সেখান থেকে কিন্তু মার্কেট একটা মুভমেন্ট দেবে। সেই মুভমেন্টে যেই শেয়ারগুলো আপনার পারফর্ম করবে না সেগুলো থেকে আপনাকে এক্সিট করতে হবে, কারণ ওগুলো আর পারফর্ম এই শর্ট টাইমে দেবে না, আগামী 6 মাসে দেবে না। কারণ যদি সব কিছু পজিটিভের পরেও কোনো কিছু রিটার্ন না আসে সেটা একটা নেগেটিভ সাইন হিসেবে ধরা যেতে পারে এবং সেগুলো থেকে এক্সিট করে অন্যান্য ভালো শেয়ার যেগুলো ফান্ডামেন্টালস ভালো সেগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। যারা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে রেখেছেন তাদের জন্য একটা কথা বলি, স্মল ক্যাপে একটু সময় লাগবে। স্মল ক্যাপে কী হয়, খুব বেশি ভলাটিলিটি থাকে, মার্কেটে যেরকম সেন্টিমেন্ট, রিটেল আর স্মল ক্যাপে বেশি ইনভেস্টমেন্ট এই মুহূর্তে বাড়াচ্ছে না। আর ইনস্টিটিউশনাল ইনস্টিটিউটগুলো যদি ইনভেস্টমেন্ট করেও থাকে সেই খবর যদি আপনার কাছে না থাকে, সেই খবর যদি আপনি না পেয়ে থাকেন, আপনি যদি রিসার্চ না করে থাকেন, আপনি যদি না জানেন, তো না জেনে ইনভেস্টমেন্ট স্মল ক্যাপে বাড়াবেন না। যারা স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে রেখেছেন তারা দেখবেন তাদের ইনভেস্টমেন্টটা কোথায় দাঁড়িয়ে আছে। হয়তো অনেকের 20% বিলোতে থাকতে পারে কিংবা কারো 15% বিলোতে থাকতে পারে। সুযোগ এলে যদি ফান্ডামেন্টাল ভালো না হয়, যদি এমনি উঠিয়ে থাকেন যে সুইং করব, এক্সিট করবেন। কারণ ফান্ডামেন্টাল যদি খারাপ থাকে তা আগামী দিনে যেভাবে ফরেনার ইনভেস্টমেন্টদের এক্সোডাস হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি থেকে, খারাপ ফান্ডামেন্টালের শেয়ার কিন্তু বেশি দিন চলবে না। তো আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মার্কেট উপরে গেল কেন পোর্টফোলিও অনেক সময় ডাউন থেকে যায়, তার জন্য বিভিন্ন কারণ থাকে। তো এই কটি কারণ মাথায় রাখবেন। আর করেসপন্ডিং যে ইন্ডেক্স আপনাদের প্রয়োজন, সাপোজ আপনার মিড ক্যাপের বেশি শেয়ার রয়েছে, তা আপনি নিফটি 50-কে ফলো করবেন না, নিফটির মিড ক্যাপ ইন্ডেক্সকে ফলো করবেন, কারণ সেটাই বেটার হবে। সেটা আপনার পোর্টফোলিওর সাথে তাল মিলিয়ে একটা রিটার্নের আভাস দিতে পারবে। সেরকম যারা স্মল ক্যাপে বেশি রেখেছেন তারা নিফটি 50 দেখে কী করবেন? নিফটি 50-র সাথে তার আপনার তো কোনো সম্পর্কই নেই, আপনার স্মল ক্যাপ ইন্ডেক্স দেখা উচিত। আর যারা মানে এমন নিয়েছেন যে পেনি শেয়ার, তো তারা অ্যাটলিস্ট ফান্ডামেন্টালগুলো চেক করুন। ফান্ডামেন্টাল যদি ঠিকঠাক না থাকে তাহলে সেখান থেকে এক্সিট করাটাই বেটার। আজকে এই ভিডিওতে এতটুকু। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।